ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সময় এখন ঐক্যের। আসলে দেশের যে সন্ধিক্ষণ চলছে, গণতন্ত্র উত্তরণে যে সন্ধিক্ষণ, সেই অবস্থায় আমরা মনে করি একটা ঐক্যের সময়ের মধ্যে আমাদেরকে কী করতে হবে, কী করণীয়, সে বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত একজন উপযুক্ত অতিথি, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল সালাম রয়েছেন আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব খায়রুল আনোয়ার। আমি আব্দুল সালাম ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পতনের পর প্রায় 6 মাসের বেশি সময় তারা অতিবাহিত করেছে। নানা ক্ষেত্রে আমরা ঢাকা শহরের প্রায় 200 বেশি আন্দোলন আমরা দেখতে পেয়েছি। আমরা নানা জায়গায় চিন্তায় রাহাজানি বাড়তে দেখতে পেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বক্তব্য দিতে দেখেছি। কিন্তু এই অবস্থার প্রেক্ষাপটও যখন আমরা একটা গণতন্ত্রের পথযাত্রার দিকে যাব, একটা নির্বাচনী রোডম্যাপের দিকে যাব, আপনারা নির্বাচন চাচ্ছেন, জামাতও নির্বাচন চাচ্ছে, কিন্তু তার মধ্যে হয়তো বা সময়ের পার্থক্যের মধ্যে কিছুটা রয়েছে। কিন্তু সেই অবস্থায় আপনারা যখন সবাই মিলে একটা যুগপৎ আন্দোলন করেছেন, ছাত্র জনতা, ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি, জামায়াত বা অন্যান্য বাম সংগঠনগুলো, তো সেই অবস্থার মধ্যে গত কয়েকদিন থেকে আমি জাতীয়তাবাদী দল বিএনপি, যেটি তাদেরও এক ধরনের মনে হয় যে যুক্তি পাল্টা যুক্তি, জামায়াতের পক্ষ থেকে পাল্টা যুক্তি, বিশেষ করে গত 3 দিনে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে বাহাস চলছে, তো এই অবস্থায় আমরা এখন তো সময়টাকে ঐক্যের সময় হিসেবে চিন্তা করতে চাই। আপনি কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আমার সহ বিজ্ঞ আলোচক ওনাকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন ওনাদেরকেও ধন্যবাদ। আপনি ঠিক বলছেন যে আসলে দীর্ঘ প্রায় 15-17 বছর আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে ফ্যাসিবাদের মাথাটাকে বিদায় করেছি, এখনও তার অস্তিত্ব আছে। এই সময় ঐক্যটা খুব বেশি প্রয়োজন, এবং ঐক্যটার জন্য বিএনপি দেখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও কিন্তু বারবার আমরা ঐক্যের কথা বলেছি। ঐক্যটা কোথায়? যে জাতীয় বিভিন্ন ইস্যুগুলোতে নিয়ে ঐক্য, কিন্তু বারবার আওয়ামী লীগ সেটাকে ডিনাই করেছে। ডিনাই করাতে পরিণতিটা কি হয়েছে সেটা আমাদের চোখের সামনে। আর আজকেও যারা মানে ঐক্য দেখেন, বিএনপি একই স্ট্যান্ডে আছে। বিএনপি কোনো নতুন কথা বলতেছে না। বিএনপি ওই ফ্যাসিবাদের যে কথাগুলো বলছি আমরা, সেই একই কথা আমরা বলতেছি। আমরা কি চাইছি? যে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য একটা নির্বাচন। ফ্যাসিবাদের আমলে কিন্তু এই একই কথা বলছি। সেই নির্বাচনটাকে তারা দলীয়করণ করে ফেলছিল, এবং সেটাকে দলীয়করণ করতে যেয়ে সকল প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে ফেলছে। দলীয়করণ করতে যেয়ে একমাত্র ওই নির্বাচনটাকে ঠেকাই দিয়ে দেখছি আমরা যে সেই সময় শেখ হাসিনা নিজেই বলছে, এই নির্বাচন কেন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াটা শেষ হয়ে যাক, তবুও নির্বাচন দেয়া যাবে না যদি বিএনপি চলে আসে। তা আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে থেকেও সে একই কথা, যে নির্বাচন পিছাইতে হবে, নির্বাচন দেয়া যাবে না, দিলে আবার বিএনপি চলে আসবে। তার মানেটা কি? এটা হলো যে নির্বাচনটা কি, জনগণ একটা তার দীর্ঘদিন রায় দিতে পারে না, তার নির্বাচিত সরকারকে সে ক্ষমতায় বসাইতে পারে নাই। দেশকে পরিচালনা করবে এটা নির্ধারণ করবে জনগণ, এটাকে নির্ধারণ করবে গুটি কয়েক লোক। আওয়ামী লীগের সময় নির্ধারণ করছে শেখ হাসিনা আর সীমান্তের ওপার থেকে। আচ্ছা, এখনও কি গুটি কয়েক লোক তারা নির্ধারণ করবে যে কে দেশ চালাবে? এখন তো নির্ধারণ ক্ষমতা জনগণের থেকে, যেটা ছিনতাই করে নেওয়া হয়েছিল। আমরা তো বলছি জনগণের সেই অধিকার, সেই রাইটটাকে জনগণ ফেরত দেওয়া হোক। এবং এই সরকারটাকে আমরা আনলাম কেন? 5ই আগস্টের পরে মনে করো সেই সময় তো একটা দিয়েছিল যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলো মিলে একটা জাতীয় সরকার গঠন করা, কিন্তু আমরা সেটাও গেলাম না কেন? আমরা চাইছি না, জনগণের রাইটটা আগে জনগণ বুঝে নেই, জনগণ ডিসাইড করুক কে ক্ষমতায়, কে রাষ্ট্র পরিচালনায় যাবে। কিন্তু এখন এই সরকারকে কে রাইট দিল যে তারা ডিসাইড করবে কে যাবে কে যাবে না? এটা তো তাদের রাইট না, রাইট তো হলো জনগণের। তো এখনও তো কি সেই রাইট, জনগণের অধিকার খর্ব হবে? তো বিএনপি তো নতুন কোনো কথা বলছে না। আর আমরা যেটা বলছি দেখেন, আমাদের পরিষ্কার, আমাদের নেতা তারেক রহমান বলছে, একেবারে ক্যাটাগরিক্যালি বলছে যে দেশের যে অবস্থা, সকল মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, দেশের অর্থনীতির অবস্থা খারাপ। সেই জায়গায়
কোনো এক বিএনপি যদি নির্বাচন করে ক্ষমতায় যায়ও, তারপরও বিএনপি মনে করে যে না, নির্বাচনের পরে হলো একটা জাতীয় ঐক্যবদ্ধ একটা সরকার দরকার, কারণ দেশটাকে এখন সংকটটা কি, মানে এখন কি হচ্ছে? আমরা সংকট তো দেখি না, সংকট এই সরকার যদি এটাকে সংকটের দিকে, বা এই সরকারকে কেউ কেউ যদি এটা ওইদিকে ঠেলে দেয় যে তারা ক্ষমতায় যাইতে হবে বা বিএনপিকে ক্ষমতায় যাইতে দেয়া যাবে না, এবং সেটাকে যদি এই সরকারকে তারা ব্যবহার করে, সেখানে সংকট। আমি একটা বিষয় একটু বলি, যেমন ছাত্রদলের পক্ষ থেকে আকার ইঙ্গিতে বলা হচ্ছে যে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, এবং তারা ছাত্র শিবিরে অনেক নেতা পূর্বে ছাত্রলীগের পদধারী ছিলেন, সেটা কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে বলা। আবার ছাত্র শিবিরও কিন্তু বলছে যে ছাত্রদলের ভিতরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি তারা রয়েছে। তো এই যে যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে বাস, সেটি কি এই যে ঐক্যের পথে? এই মুহূর্তে তো এই বাহাসটা কোনোভাবেই কাম্য না। আর আরেকটা যে জায়গায় এর চেয়ে বেশি তো যে বিষয়টা আসছে যে ছাত্র রাজনীতি নিয়ে প্রশ্ন, আগে তো সেটা আসা উচিত যে ছাত্র রাজনীতিটাই থাকবে কি থাকবে না, এই প্রশ্নটা জায়গায় তো চলে আসছে। আজকে যারা ছাত্র ঐক্যের যারা আছে, সরকারও আছে, আবার তাদেরই কিছু অংশ লোকজন বলতেছে ছাত্র রাজনীতি দরকার নাই, তাহলে তারা কোনটা চায়? আজকে যদি মেধাবী ছাত্ররা, যেটা আমরা বলতেছি যে দীর্ঘদিন ছাত্র রাজনীতিই ছিল না, জাতীয় রাজনীতিও ছিল না, ছাত্র রাজনীতিও ছিল না, ক্যাম্পাসগুলোতে তো মানে আমাদের ছাত্র দলের ছেলেরা যেতেই পারে নাই, তাই না? এমন একটা অবস্থা ছিল, কোথাও যদি যাইতো সেখানে তাদেরকে পিটা এবং অনেকে মেরেই ফেলছে, পরীক্ষার হলেও যেতে পারতো না, কোথাও যেতে পারতো না, দীর্ঘদিন পরীক্ষা দিতে পারেনি, তারপরে অনেকের চাকরি করতে পারে নাই, আর ব্লাড টেস্ট করে চাকরির ইন্টারভিউ হয়েছে, তাই না? তো সেই জায়গায় এখনো কি সে একই অবস্থা বিদ্যমান হবে? আজকে ফ্যাসিবাদকে বিদায় করার পরে এখনো কি সে অবস্থা হবে যে কিছু কিছু শ্রেণী ছাত্র তারা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের মন মতো মানে ওই রাজনীতির কথা না বলে রাজনীতি করে যাবে, আর অন্য ছাত্র সংগঠনের রাজনীতি করার অধিকার থাকবে না? এটা তো বৈষম্যের শিকার। আজকে যদি যে বৈষম্যের কথা বলে আজকে ছাত্ররা তাদের নিজস্ব দাবি নিয়ে শুরু করছে, তাহলে কি আজকে ছাত্র দলের প্রতি বা আজকে ছাত্র রাজনীতির প্রতি কি বৈষম্যের শিকার হবে? আপনি রাজনীতিটাকে স্বচ্ছ করেন, ছাত্র রাজনীতি যাতে দলীয় লেজুর ভিত্তি না হয় সেটা ঠিক করেন। জাতীয় রাজনীতিকে আপনি সংস্কার করতে চান, দীর্ঘদিন সময় 6 মাস পার হয়ে গেল, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে 31 দফা দেওয়া হয়েছে, এটা তারেক রহমান দিয়েছে, এটা শুধুমাত্র বিএনপির না, এটা আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে 31 দফা দেওয়া হয়েছে। অথচ এই সরকার সংস্কার করতে চায়, এখন পর্যন্ত সে 31 দফা নিয়ে একদিন একটা ঘন্টা বসলো না, যে আপনারা কি দিচ্ছেন আসেন দেখে আলোচনা করি। তাহলে কি হাওয়ার উপরে থেকে আসবে? রাষ্ট্র পরিচালনা করবে কারা? রাজনীতিবিদরাই তো করবে আলটিমেটলি। তা আপনি রাজনীতিবিদদের সাথে যদি না বসেন, আপনি আমার জন্য জামা কাপড় বানাবেন, আমারই খবর নাই, আপনি নিজের মাপ দিয়ে আমাকে বানাইলে হবে? সেটা আমার মাপে হইতে হবে। সেটাকে আপনি লাল কালো নীল যেটাই করেন না কেন, চেঞ্জ করেন না কেন, সেটা আমার সাথে কথা বলেই আপনাকে করতে হবে। তো সেই কারণে বললাম যে আজকে রাজনীতি সংস্কার করতে চান, রাজনীতিবিদদেরই সেখানে কোনো সম্পর্ক নাই। 6 মাস চলে গেল, এখন পর্যন্ত যেটা বললাম যে 31 দফা আপনি খুলেই দেখলেন না যে 31 দফায় কি আছে। 31 দফার চেয়ে বেটার কোনো রাজনৈতিক সংস্কারই হতে পারে না, এবং যেটা আজকে 5ই আগস্টের আগে আমরা দিছি। আজকে বাংলাদেশে যদি সংস্কারের কথা বলেন, তাহলে সবচেয়ে বড় সংস্কার তো করছে জিয়া রহমান। যে আর্মি ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, সে রক্ষী বাহিনী বিলুপ্ত করছে, সে সেনাবাহিনীকে সে জায়গায় আছে। যে গণতন্ত্রকে শেষ করে দিয়েছিলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিলেন, জিয়া রহমান এসে সেগুলোকে সংস্কার করে নিয়ে আসছেন। আজকে এই পুলিশ বাহিনীকে মেট্রোপলিটন পুলিশে রূপান্তরিত করছেন। আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন নিয়ে আসছেন, আজকে কৃষি ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসছেন, আজকে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন নিয়ে আসছেন, অর্থাৎ সব জায়গায় সংস্কার করছেন। তো সেটার জন্য তো ঢালাও করে ঢোল পিটাইতে হয়নি, কোনো কমিশন গঠন করতে হয়নি। আপনি কমিশন করছেন, ঠিক আছে, ভালো কথা। তো সেটা এই পর্যন্ত 6 মাসে কি হলো? তা আমরা যে জায়গায় বলছি এর জন্য যে আপনার এখন যেটা হয়েছে যে দেশের পাশাপাশি যেটা হচ্ছে দেশের মূল যে সমস্যাগুলো, আজকে জিনিসপত্রের দাম কি কমছে? মানুষের জীবন ধারণের জন্য যে সমস্ত বেসিক যে জিনিসগুলো, সেই সমস্যাগুলো সমাধান হয়েছে। আজকে ফরেন রেমিটেন্স যাদের থেকে আপনি পান,
তারা আজকে বাংলাদেশে আসলে তার একটা টিকিটের দাম পড়ে কলকাতা থেকে যে টিকিট দিয়ে সে যায় বাংলাদেশ থেকে তার ডাবল টাকা লাগে। তাহলে আপনি রেমিটেন্স যোদ্ধা বলতেছেন, আর এদিকে তাকে কি সুযোগ দিতেছেন? আপনি ট্যাক্স বাড়ায় দিতেছেন, কিসের কারণে বাড়াইতেছেন? এই ট্যাক্স বাড়ানোর রাইট কে আপনাকে দিল? তো এই যে বিষয়গুলো, এর জন্যই যেটা আমরা বলতেছি যে এই সরকারটা তো আমরা আনছি, এবং অনেকে আজকে যারা উল্টা সিধা বুদ্ধি দিতেছে তারা সরকারকে ব্যর্থ করতে চায়, কিন্তু এই সরকার ব্যর্থ হলে আমরা একটা অন্ধকার দেখি। কাজে আমরা চাই না এই সরকারটা ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার সার্থক হোক। এবং সার্থকতার জন্য একটাই দরকার যে এই সরকার, আমরা এই সরকারকে আনাই হয়েছে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়া, যেটা দীর্ঘ 15 বছর কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে আসতে পারে না। নিশ্চয়ই আমি আবার আসবো। একটা বিষয় মিস্টার সালাম যেটি বললেন সেটি হচ্ছে যে 31 দফার কথা বলা হয়েছিল, আমরা এটা 27 দফা ছিল, পরে 31 দফা করা হয়েছে। সব রাজনৈতিক দলগুলোর সাথে দুই একটি ছাড়া সবার সাথে কিন্তু আলাপ আলোচনা করেই সেখানে 31 দফা করা হয়েছে, এবং সেটি কিন্তু এখনও ওপেন আছে। আমি খেলার মুকুল আপনাকে বলছি যে এখনও যদি আরও কোনো কিছু সংযুক্ত করতে হয় সেখানে কিন্তু করবার সুযোগ রয়েছে। তো 31 দফা যদি কেউ পড়ে থাকে তাহলে কিন্তু দেখবে রাষ্ট্র সংস্কারের জন্য যে এখন যে সরকার যে কর্মপরিকল্পনা গ্রহণ করছে তার অনেক কিছু কিন্তু সেখানে আছে। তো সেটি কি যেটি বললেন সেটিকে নিয়ে কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকার একবারও আমলে নেননি, পড়ে দেখেননি বা বুঝেননি। এই বিষয়টি একটু আপনি আপনার বক্তব্য বলবেন, এবং যে সাম্প্রতিক যে বাহাসটা চলছে বিশেষ করে যারা যুগপৎ আন্দোলন করেছেন বিএনপি এবং জামাতের মধ্যে, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে, যদিও আজকে রিজভী আহমেদ সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটি গ্রহণযোগ্য নয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবও বলেছেন গ্রহণযোগ্য নয়। আপনার বিশ্লেষণ, আপনি মোটা দাগে সার্বিক অবস্থাকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। আজকের বিষয় হচ্ছে সময় এখন ঐক্যের। তো এই প্রসঙ্গে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি শিরোনাম, খবরের শিরোনাম অনেক আগে প্রকাশিত হয়েছিল, কিন্তু এখন আমার মনে আছে, ঐক্যের স্লোগান দিয়ে তাহারা মারামারিতে লিপ্ত হইল। এখন আপনার ঐক্যমত্য একটা কমিশন করা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এটার চেয়ারম্যান। এটা একটা বৈঠক হয়েছে সব রাজনৈতিক দলের সাথে, সেখানে 36টি রাজনৈতিক দল জোট এবং আপনার 100-র মতো নেতা উপস্থিত ছিলেন। তো ঐক্য প্রতিষ্ঠার জন্য সে মিটিং হয়েছে যে মোটা দাগে কিছু সংস্কারের ব্যাপারে, নির্বাচন কীভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সেই সমস্ত বিষয়ে যাতে একটা মিনিমাম ঐক্যমত্য যাতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই বৈঠকে কিন্তু একটা অনৈক্যের সুর ছিল। বিএনপি বলছে আগে জাতীয় নির্বাচনটা হওয়া দরকার, কারণ 3টি নির্বাচন 15-16 বছর যাবৎ একটা ফ্যাসিবাদের শাসন কায়েম আছে, জনগণ ভোট দিতে পারেনি। কিন্তু জামাত সহ এবং বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলন তার আবার স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছে। এখন ওই বৈঠকটা হয়ে গেছে সম্ভবত 15 তারিখে হয়েছে। এতদিন কিন্তু সেইটা বিষয়টা নিয়ে কিন্তু ঘুরে ফিরে এই আলোচনাটা আসছে। এখন এটাও কিন্তু একটা বড় বিষয়, নির্বাচন কমিশনে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে। তারা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তারা বলছে এই বিষয়টা হচ্ছে সরকার এবং রাজনীতিকগুলো ঠিক করবে যে তারা কোন নির্বাচনটা আগে চায়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে একটা সনদ তৈরির কথা ছিল, জুলাই বিপ্লবের সনদ। ছাত্ররা একটা উদ্যোগ নিয়েছিল 31শে ডিসেম্বর একটা সমাবেশ করবে, পরে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে তারা সে থেকে বিরত থাকে। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয় যে এটা সরকার সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তারা এটা তৈরি করবে। তো জানুয়ারি মাস গেল, ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে, কই সেই সনদ কোথায়? যদি এটা করতে হয় তাহলে সেটা তো করা উচিত, সব এটা তো কোনো বড় সময়ের ব্যাপার না। কিন্তু সরকারের ভিতরে কিন্তু সবচেয়ে আমাকে যেটা মনে হয়েছে, সরকার ফোকাসড না। আসলে তারা কিভাবে সামনের দিনগুলো মোকাবেলা করবে, কোন বিষয়টার উপর তারা গুরুত্ব দিবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এখন নির্বাচন সেটাও তাদের ক্লিয়ার করা উচিত যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে। আর উনি যেন বললেন যে সময়, তাদের সময় দিচ্ছে না রাজনৈতিক দলগুলোর সাথে। অনেকদিন পর হয়তো একটা মিটিং করলো, সেই মিটিং হচ্ছে কি 30 মিনিট 40 মিনিট একটা মিটিং হয়ে যায়, সেখানে মোটা দাগেতে কোনো আলোচনা করার সুযোগ থাকে না। আসলে রাজনৈতিক দলের সাথে বসা উচিত, কারণ তারাই তো মূল স্টেক হোল্ডার, তারাই তো আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন কোথায় কোথায় সমস্যা, কার কি, একটা ঐক্যের ভিতরে যেতে হলে আপনার বিএনপি যেমন 31 দফা আছে, তার ভিতরে কতটুকু নেওয়া যায়, অন্য যারা রাজনৈতিক শক্তিগুলো আছে, ছাত্ররা হয়তো একটা দল করবে, 2-1 দিনের ভিতরে ঘোষণা দেবে, তাদের কি চাহিদা, সেই আকাঙ্ক্ষাগুলোকে একসাথে করে সেই বিষয়ে একটা সমঝোতায় আসা দরকার। কিন্তু আমার মনে হচ্ছে একটা ঢিলে ঢালা ভাব মানে সরকারের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে, এবং সময় চলে যাচ্ছে, কিন্তু 6 মাস চলে গেল, কিন্তু 6 মাসে কিন্তু আমরা কোনো অগ্রগতি ওই অর্থে দেখছি না। কিন্তু এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি বলেন, 3 দিন কিন্তু কোনো সরকার ছিল না দেশে, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। সেই সময় কি এত ঘটনা ঘটেছে? এখন গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা ঘটছে,
আপনার ডেভিল হান্টের কথা বলছেন, এখন মনে হচ্ছে যে ডেভিলটা আপনার তাদেরকে চ্যালেঞ্জ করতেছে সরকারকে, তারা দিন দিন তারা বেপরোয়া হয়ে উঠছে। তো এখন এই বিষয়গুলোকে বিবেচনা নিয়ে আমার মনে হয় যে ন্যূনতম ইস্যুতে একটা ঐক্য যাতে হতে পারে সেই রাজনৈতিক দলগুলোর সাথে বারে বারে বসা উচিত, তাদের সাথে আলোচনাটা মানে সিরিয়াসলি আলোচনা হওয়া উচিত। কিন্তু আমার মনে হয় যে একটা বৈঠক ডাকা হয় অনেক দিন পরে এবং তাদের অনেক সময় বলা হয় না বৈঠকের বিষয়টা কী, কিছুক্ষণ আগে হয়তো রাতের বেলা হয়তো তাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হলে মেসেজ কালকে এতটার সময় বৈঠক হবে। তো এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভালোভাবেই অগ্রাধিকার দিয়ে এটা করা উচিত। সাম্প্রতিক যে প্রধান দুটি দলের মধ্যে তর্কযুদ্ধ, সেটা কীভাবে দেখেন? এটাকে আমি খুব একটা বড়োভাবে দেখি নাই, কারণ কি এটা তো এক ধরনের, যেহেতু রাজনীতি ভিন্ন এতগুলো দল, তাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, তাহলে তো এক দলই হয়ে যেত। তো সেই হিসেবে তাদের নিজস্ব কিছু ইস্যু আছে। কিন্তু একটা জিনিস হলো কি, সব কিছুর পরেও কিন্তু বিএনপি বলেন, অন্যরা কিন্তু বলে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। উনি যেমন বলেন ব্যর্থ হতে, আমরা চাই সরকার সফল হোক। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু খুব যে একটা বড় ধরনের সমস্যা দলগুলোর ভিতরে আছে সেটা আমি কিন্তু মনে করি না। কিন্তু আছে তাদের বিভিন্ন এজেন্ডা, যার যার এজেন্ডা আছে। আপনি তো বললেন যে কেউ জাতীয় নির্বাচন চায়, কেউ এটা হয়তো সরকার নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আসতে হবে, আসবে শেষ পর্যন্ত তারা আসবে। স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে সেই ক্ষেত্রে তো যারা মৃত ভোটার ছিলেন, যারা মারা গিয়েছেন, তাদেরকেও তো ভোটার তালিকাভুক্ত রাখতে হবে। নতুন ভোটার যে 30, 35, 36 লক্ষ হওয়ার কথা, তারা তো ভোটার তালিকাভুক্ত হতে পারবে না। জুনের মধ্যে এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই তালিকাটা ফাইনাল হবে। তাহলে আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন করতে চান, তাহলে মৃত মানুষকে ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করে এবং যারা ভোটার হবে তাদেরকে বাদ দিয়ে ভোট করা সম্ভব কিনা? স্থানীয় নির্বাচন প্রসঙ্গে যেটা বিএনপি আর অন্যরা বলে, এটাকে অনেকে মনে করে যেটা ঠিক, সেটা হচ্ছে যে আপনার স্থানীয় সরকার ব্যাপকভাবে নির্বাচনগুলো হয়, কিন্তু সেখানে রক্তপাত হয় এবং সংঘর্ষ হয়। সেটাকে যদি আপনি প্রথম সেই নির্বাচনটা করতে যান, এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই। এখন সেই নির্বাচন করতে গেলে সেই নির্বাচন হতে 2-1 মাস পরে আপনাকে জাতীয় নির্বাচন করতে হবে। তখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কি আপনার পক্ষে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে? এই জন্য জাতীয় নির্বাচন যদি আপনি করে ফেলেন, একটা কর্তৃত্ব প্রতিষ্ঠিত একটা সরকার থাকে, নির্বাচন কমিশনকে এই ইয়েতে যেটা হবে যে আপনাকে তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। যদি যেই সরকারে আসুক, যে নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচন যাতে স্বাধীনভাবে হতে পারে, সুষ্ঠুভাবে হতে পারে, কোনো হস্তক্ষেপ হবে না। কিন্তু এই বক্তব্যটা কিন্তু আছে যে স্থানীয় সরকার করতে গেলে যে ঘটনা ঘটবে আশঙ্কা থেকে যায় রক্তপাত। কারণ বিভিন্ন অভিজ্ঞতা আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে এরকম রক্তপাতটা খুব বেশি হয় জাতীয় নির্বাচনের থেকে। জাতীয় নির্বাচনটা মোটামুটি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু স্থানীয় সরকারের সংঘর্ষের ব্যাপকতা অনেক বেশি থাকে। তো এটা আমার মনে হয় কি, যে একটা পর্যায়ে যে রাজনৈতিক দলগুলো যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে জোটবদ্ধভাবে, তারা এই বিষয়টা নিশ্চয়ই শেষ পর্যন্ত যে হয়তো একমত হবে যে কোন নির্বাচনটা আগে করা দরকার, সেটা একটা ঐক্য হবে বলে আমার ধারণা। নিশ্চয়ই। তাহলে অনৈক্যের যে সুর, সেই অনৈক্যের সুরটা আমরা মনে করি ঐক্যের দিকে যাবে, সেটা আমরা অবশ্যই আশা করতে চাই। আমি সালমা আপনার কাছে ছোট দুইটা বিষয় জেনে আবার আমি একটা বিরতিতে যাবার চেষ্টা করব। সেটি হচ্ছে যে ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু কুষ্টিয়া একটা বক্তব্যে কিছুদিন আগে তিনি বলেছেন যে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সকলকে সম্মিলিত প্রচেষ্টা জনকল্যাণমূলক কাজে সরকার গঠন করতে পারলে উপকৃত হব, দেশ ভালো হলে দেশের মানুষ হিসেবে আমরা উপকৃত হব। এই জন্য জামাত একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, সবাইকে নিয়ে কাজ করতে চায়। তো তাদের সবাইকে নিয়ে কাজ করা বা বিএনপির সবাইকে নিয়ে কাজ করা, এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা এটা কি বুঝিয়েছেন? পার্থক্য হওয়া তো উচিত না। কারণ একটা হলো যে পার্থক্য হলে বুঝতে হবে, আমরা যেরকম বলি যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করা। 75-এর পরে যে ওই সময় তো ধরেন যে এই আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ, সেই সময় তো তার নগ্ন সেই চেহারা আমরা দেখছি। এর পরবর্তী পর্যায়ে আবার তারা ফিরে আসতে পারলো কেন? এই বিভক্তির কারণেই। কিন্তু কাজেই এখনও আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে বিভক্তির মধ্য দিয়ে আবার সেই আধিপত্যবাদী শক্তির তারা কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখবে। তা আমি কি সেটার পথ কি খুলে দেব, নাকি সেই পথটাকে বন্ধ করার জন্য চেষ্টা করব? যদি বন্ধ করার জন্য চেষ্টা হয়, যে এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা আমার দরকার, যে গণতন্ত্রের জন্য দীর্ঘ 15 বছর লড়াই করতেছে, 17 বছর ধরে, এখন পর্যন্ত কিন্তু গণতন্ত্র আমি পাই নাই। গণতন্ত্রের যে মূল যে সেটা হলো যে ভোটের অধিকার, সেটা কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই। সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত টালবাহানা চলতেছে, ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্রের একটা পার্ট। তো এই কারণেই বলবো যে এইখানে ঐক্যটাই হলো সবচেয়ে বড় দরকার। নিজেদের মধ্যে
ছোটোখাটো বিষয় নিয়ে ডিবেট থাকতেই পারে, যেমন যেটা বললো যে আজকে লোকাল নির্বাচন না জাতীয়, কারণ এটা তো ইম্পসিবল। এখন দেখেন এই সরকারকে আজকে আমি বললো যে পরিকল্পিতভাবে দেশটাকে আরেকটা অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা চলছে। এই যে কিছু কিছু ঘটনা ঘটতেছে, এর আগেও ঘটছে, সেটা আপনি কেউ মনে করতে পারে যে সচিবালয়ে আগুন লাগাইছে, এটা একটা কোনো ঘটনা না, কিন্তু আমরা তো মনে করতে পারি যে ওটা একটা সাজানো ঘটনা। সচিবালয়ে যে আজকে ঢুকে গেল আনসার বাহিনী, সেটা একটা মানে সাজানো ঘটনা। আজকে আমাদের এইখানে মানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উপরে কোনো অত্যাচার নাই, অথচ আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রচারণার মধ্যে আমরা দেখতে পাই এখনও প্রচারণা হচ্ছে যে এখানে নাকি সব কচুকাটা হচ্ছে। তো এই যে একটা ষড়যন্ত্র, আমরা কি এইটার জন্য যেটা আমরা চাই যে এখন আর দেরি না করে একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার হলে এই সমস্ত কথাগুলো আরও যত জোরালোভাবে বলতে পারবে, আর অপোনেন্ট যারা এই কথাগুলো বলে তারাও কিন্তু তাদের এত শক্তি পাবে না। একটা জনগণের নির্বাচিত সরকারের বিপক্ষে যায় তখন কথা বলাটা কিন্তু তখন খুব টাফ হবে। আর লোকাল নির্বাচন যেটা ভাই যেটাকে পরিষ্কার, এটা সত্য কথা। আপনি যদি ডাটা নেন দেখবেন যে লোকাল নির্বাচনে যত হানাহানি হয়, খুনাখুনি হয়, এটা কিন্তু মারাত্মক আকার দেয়। আর এখন যেহেতু আমরা বলতেছি যে পুলিশ এখন পর্যন্ত পুরোপুরি সেভাবে ফাংশনিং না, তো সেই জায়গায় আরেকটা লোকাল নির্বাচনের দিকে ঠেলে দেওয়া মানে যে এরপরে আপনি তাহলে জাতীয় নির্বাচন করবেন কি হয়, যদি এর আগে যদি একটা হট্টগোল বাঁধাই দেন, তাহলে হট্টগোল যারা বাঁধাইতে চায় তাহলে এই ডিসিশনটা তাদের পক্ষে যাবে। তাই কাজে আমি এখন আমার কি জাতীয় মানে ইন্টিগ্রিটিটা বড় দরকার, আমার জাতীয় ঐক্যটা বেশি দরকার, আমার ডেমোক্রেসিটা ফিরে পাওয়া দরকার, নাকি এখন স্থানীয়ভাবে প্রতিনিধিটা নির্বাচিত করা আমার দরকার? স্থানীয় প্রতিনিধি নির্বাচন দিয়ে তো আমার রাষ্ট্র পরিচালনার কোনো বিষয় আসে না, তাই না? ওটা লোকাল গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্ট যেই থাকুক কেন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই থাকবে, যে গভর্নমেন্টই আসুক। লোকাল গভর্নমেন্টের ইন্ডিভিজুয়াল আলাদাভাবে কিছু করার কোনো ক্ষমতা নাই। পরবর্তী পর্যায়ে নির্বাচিত যে সরকার আসবে, কেন্দ্রীয় সরকার, তার অধীনেই তাকে কাজ করতে হবে। তো এই কারণেই গুরুত্বটা বেশি হলো জাতীয় নির্বাচন। এখন এই বিষয়টার জন্য আজকে জাতীয় আমরা বলবো যে এখন যে জামাতের যেটা বললেন, অবশ্যই বলবো যে আজকে সবারই শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। যে আজকে দেশের মধ্যে দেখেন বিএনপি তো ক্ষমতায় নাই, কিন্তু তারপরও কি 5ই আগস্টের পরে দেশে যাতে অ্যানার্কি না আসে, আমাদের তারেক রহমানের তার বক্তব্যে এই যে ধমকের মধ্যে দিয়ে, অর্থাৎ আমাদের কর্মীরা বা অন্য কেউ যাতে এমন কিছু না করে যে দেশে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন সৃষ্টি হয়, বিএনপি তো তার কর্মীদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করছে, তাই না? এবং জাতীয়ভাবে যাতে কোনো কিছু না হয়। তাই কাজে যারা বলে ওইটা, তাদের তো কোনো দায় নাই, দায়টা আমাদের বেশি, আমরা যারা রাজনীতি করি। কারণ এখনও যেমনি আগের সরকার ফ্যাসিবাদের আমলে জবাব দিতে আর কতদিন রাখবেন, এজিব জাহাসিনারা আমরা রাখতেছি, তাই না? আবার এখন বলতেছে কি হলো ভাই, নির্বাচন কি হবে না, এই সরকার কি আরো এত বছর থাকবে বা কি হবে, বা আবার কি ওইটা ফিরে আসবে? যেন অনেকেই এখনই বলে না যে তাইলে কি ওই সরকারই ভালো ছিল। এখনও তো অনেকে বলার চেষ্টা করে যে ফ্যাসিবাদী ভালো ছিল, তার আমলই ভালো ছিল। তাহলে কি আজকে যে ষড়যন্ত্র যেগুলো হচ্ছে নির্বাচনে পেছানোর, তাহলে কি ওইটাকে ইস্টাবলিশ করার জন্যই তারা চায়? এই জন্যই বলবো যে রাজনীতি করার অধিকার সবার আছে, নির্বাচন করার অধিকার সবার আছে, নতুন রাজনৈতিক দল করার অধিকার সবাই আছে, কিন্তু কোনো অবস্থাতেই জাতিকে জিম্মি করে না। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা সময় এখন ঐক্যের এই বিষয় নিয়ে কথা বলছেন ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে। সর্বশেষ যে আলোচনাটা মিস্টার আব্দুল সালাম করলেন, জাতিকে জিম্মি করে কিছুই করা যাবে না। নিশ্চয়ই প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে রাজনৈতিক দল গঠন করা, রাজনীতিতে তার বক্তব্য মন্তব্য পেশ করা। আমরা সেই আলোচনাগুলো নিয়ে আবারও ফিরবো সময় এখন ঐক্যের এই আলোচনা। আমাদের যে দুজন অতিথি রয়েছেন তারা দুজনেই আমাদের সাথে থাকবেন। ছোট একটা বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। সময় এখন ঐক্যের এই বিষয়ে কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, রয়েছেন সিনিয়র সাংবাদিক খায়রুল আনোয়ার। আমি মিস্টার আনোয়ার আপনাকে দিয়ে এই জায়গাটায় আসতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রতিদিনই নানা রকম বক্তব্য মন্তব্য করছেন এবং প্রত্যেকটা জেলার সাথে বা তার কানেক্টিভিটি আরও বেশি আমরা দেখতে পাচ্ছি খুবই স্ট্রং হচ্ছে এবং প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর সাথেও তিনি কিন্তু কথা বলছেন। তো তিনি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলছেন নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টির অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদেরকে অবস্থানকে শক্তিশালী করবে এবং একই সাথে তিনি বলেছেন যে অযাচিত তর্ক বিতর্কে জড়িয়ে পতিত স্বৈরাচার ও যারা বাংলাদেশকে ভালো চায় না তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না।
অর্থাৎ সালাম ভাই খানিক আগে যেটা বললেন বা জামাত নেতারা সামান্য বক্তব্য যেটা বোঝা গেল, মির্জা ফখরুল সাহেবও যে কথা বলবার চেষ্টা করেছেন, আজকে আমরা দেখেছি যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু একটা কথা বলেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক রসারসি কোনোভাবে কাম্য নয়। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে কথাগুলো বললেন সেগুলি নিয়ে আপনার বিশ্লেষণ কী হতে পারে, যে ফ্যাসিস্টরা আবারও কিন্তু মাথা চাড়া দিতে পারে? একটি বিষয় কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট পরাজিত সরকার কিন্তু নানাভাবে তৎপরতা চালাচ্ছে, দেশের ভিতর থেকে এবং বাইরে থেকে তৎপরতা অপতৎপরতা। 5ই ফেব্রুয়ারি আপনি দেখবেন যে ওই ধরনের একটা ছিল যে এখানে একটা আগুনে ঘি ঢেলে দেওয়া, হঠাৎ করে বক্তব্য দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে, ব্যাপক প্রচারণা চালানো হয়েছে, এর মাঝখানে হরতালও ডাকা হয়েছে। তারা কিন্তু থেমে নেই, তারা দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এবং একটা জিনিস বিবেচনা সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে নিতে হবে, সেটা হচ্ছে যে এই তৎপরতা কিন্তু বাড়তে থাকবে বিভিন্নভাবে। এবং তাদের সময় যে 15 বছরে যেভাবে টাকা পয়সা লুটপাট হয়েছে, হাজার হাজার শত শত কোটি টাকা, সেগুলো বিদেশে পাচার হয়েছে, সেই অর্থ কি আপনাকে মনে করেন যে এই বিষয়গুলোতে মানে সরকারকে অস্থিতিশীল করতে, দেশকে অস্থিতিশীল করতে, এমনকি নির্বাচনও যাতে ব্যাহত হয় সেটার জন্য কিন্তু তারা সক্রিয় থাকবে। এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সরকারকে সেভাবে পদক্ষেপ নিতে হবে, তারা কীভাবে সেটা মোকাবেলা করবে। এবং সেক্ষেত্রে একটা ঐক্যর ব্যাপার, যেটা এই আলোচনার মূল বিষয় আর কি, এই বিষয়গুলোতে তাদেরকে এক ধরনের ঐক্যের মধ্যে আসতে হবে। কারণ আপনি দেখেন যে এই যে অভিযানটা শুরু করা হলো, এমন সমস্ত ঘটনা ঘটতেছে, কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে অপরাধীরা সক্রিয় হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু ইন্ধনও আছে। কারণ সেই আনসারের ঘটনা যদি আপনি দেখেন, সে কিন্তু পরে দেখা গেল যে এটা সেভাবে সাজানো ঘটনা হয়েছে, কিন্তু এরপরও আরও কিছু ঘটনা কিন্তু দেখা গেছে যে পিছনে অন্য উস্কানি ছিল। এবং এই উস্কানি দিন দিন বাড়বে। কর্মসূচি তো দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, বিদেশ থেকে এখন বিভিন্ন ধরনের ইউটিউব করা হচ্ছে, তাদের যারা সমর্থক সাংবাদিক যারা ছিলেন, বিভিন্ন রাজনৈতিক কর্মী যারা বা তাদের নেতারাও এখন বেশ ভালোভাবে মাঠে নেমে গেছেন আর কি। তো এখন এই বিষয়টাকে আমার মনে হচ্ছে যে উনি যেটা বলেছেন সেটা যথেষ্ট মানে সময়ের উপযোগী একটা কথা বলেছেন, যে এই বিষয়গুলো মোকাবিলা করার জন্য সরকারকে তো করতেই হবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত থাকতে হবে মিনিমাম ইস্যুতে, যে আমরা দেশে যাতে স্থিতিশীলতা ফিরে আসে এবং দেশে যাতে নির্বাচনের দিকে ধাবিত হয়। এবং এর থেকে যে বড় জিনিস হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়টাকে আপনি দেখতে অগ্রাধিকার দিতে হবে, নির্বাচনের দিকে ফোকাস করা। আর সংস্কার কিন্তু একটা ব্যাপক বিষয়, এটা রাতারাতি সংস্কার করা যাবে না। 1990 সালের শাহাবুদ্দিন সাহেবের যে অন্তর্বর্তীকালীন সরকার, তখন কিন্তু অধ্যাপক রেহমান সোবহানের নেতৃত্বে একটা কাজ হয়েছিল, অনেক সংস্কারের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সেগুলো সব কার্যকর হয়নি। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন প্রধান উপদেষ্টা কিন্তু মাঝে মাঝে বলছে যে রাজনৈতিক দলগুলো চলে আমরা প্রয়োজনীয় যেতটুকু দরকার করে চলে যাব, সেই বিষয়ে ফোকাস হওয়া দরকার আসলে আমার মনে হয়। জি সালাম ভাই, একই কথা যেটি খানিক আগে আপনি বলছিলেন যে আসলে এই অযাচিত তর্ক বিতর্কে না জড়ানোই সেটি ভালো, এবং সেটি আপনাদের জন্য ভালো, যারা আরও অন্য রাজনৈতিক দলের রয়েছেন যুগপৎ আন্দোলন করেছেন তাদের জন্য ভালো। কিন্তু এর মধ্যে তো আমরা যেটি জাতীয় ঐক্যমত করা হলো, কিন্তু ঐক্যমত করার পর থেকে কিন্তু অনৈক্য বেশি শুরু হয়ে গেল, এর কারণটা কি? না, এইটাতে আমি মনে করি এত ওরিড হওয়ার কিছু নাই, আবার এত হারিড হওয়ারও কিছু নাই। আচ্ছা, এগুলো থাকবে এবং এর মধ্যে দিয়েই চলতে হবে। তবে একটা জায়গায় আমাদের এক থাকতে হবে, যেটা আমরা সবাই স্বীকার করি এক বাক্যে, যে গত 15 বছরে সে সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। তাকে যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমি এখন কি করা উচিত, এটাকে যদি আমি রিভিল করতে হয়, তাহলে আমি আপনার জামাতের কথা বললেন, বিএনপি তো আগেই বলছে যে বিএনপি ক্ষমতায় গেলেও বিএনপি বিশ্বাস করে যে সবাইকে নিয়েই এটাকে করতে হবে, এককভাবে সম্ভব না। জামাতের আমিরও সেই কথাটাই বলছে। তা আমরা যদি ওইটাই ফিল করি, এবং এই সরকারকেও বলবো যে এই সরকারও অন্তত সেটা চিন্তা করা উচিত যে তার লিমিটেশনটা বোঝা উচিত, যে সে কতটুকু পারবে। এই 6 মাসে যেটা বললাম যে এখন তো সরকার আসলে সব কিছু সামাল দিতে পারছে না, এটা তো বাস্তব। আপনার ল অ্যান্ড অর্ডার বলেন, আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত ফ্যাসিবাদের মূল যে আছে তাদের বিরুদ্ধে একটা মতো মামলা শুরু হলো না, একটা মামলা শুরু হলো না। আপনি সিন্ডিকেটটা ভাঙতে পারেন নাই, আপনি কালো টাকা যারা নিয়ে গেছে তাদেরকে আপনি ধরতে পারেন নাই, যারা টাকা পাচার করে দিল, যারা ব্যাংকগুলো খালি করে দিল, এখন পর্যন্ত তাদেরকে কিছুই করতে পারেন। অর্থাৎ এই সরকার পারছে না। এই কারণেই যে কথাটাও আবার পুরোপুরি আমরা দোষারোপও করি না তাদেরকে, এই কারণেই বলছি যে ফ্যাসিবাদের মাথা বিদায় হয়েছে, কিন্তু এই ফ্যাসিবাদকে যারা বানাইলো, সৃষ্টি করলো, তারা তো সব বহাল তবিয়তা আছে।
কাজে ওই লাল ফিতার দূরত্ব তো কমে নাই। এই সরকার চাইলেই যে ভালো একটা কাজ করতে পারবে, দিবে না তো তারা। এই কারণে আমরা বলছি যে আপনি আর কালক্ষেপণ না করে আপনি একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করেন। তখন নির্বাচিত সরকার জানে যে কোথায় কাকে রাখতে হবে, কোথায় কাকে সরাইতে হবে। আজকে সেটাও তো আজকের এই সরকার করতে পারছে না। ওই বলে যে কারণ গত 15 বছর যারা ভিকটিম হয়েছে প্রশাসনে তাদেরকেও ফিরে আনতে পারে না। কি বলে, আর এটা তো ওই দলের লোক আসতেছে। আরে ওই দলের লোক দেখেন কেন আপনি? সে ভিকটিম, একটা ভিকটিম হিসাবে সে তো সেটা পাইতেই পারে, সে জায়গায় যাইতেই পারে, কিন্তু সেই জায়গায় কিন্তু সেটা করতে দেয়া হচ্ছে না। এই কারণেই বলবো যে আজকে এখন সব কিছু বাদ দিয়ে যেটা আমাদের এখন চিন্তা করা উচিত যে একটা জায়গায় এসে একটা জায়গায় আর খালি আপনি নির্বাচনের ঘোষণাটা দিয়ে দেন, নির্বাচনের ট্রেনে উঠে যান, দেখবেন যে আশেপাশে যে সমস্ত গসিপ হচ্ছে এগুলো সব এদিক সেদিক হয়ে যাবে। কারণ তখন ওই প্রশাসন বলেন বা আদার যারা সোর্স আছে তারাও দেখবে যে তখন আর পরবর্তীতে কে ক্ষমতা আসছে ওদিকে যাই, তখন কিন্তু আর এইগুলো অনেকটা বন্ধ হয়ে যাবে। আর ওই যে যত ষড়যন্ত্র যেগুলো চলতেছে, বলছে ভাই ষড়যন্ত্র করলে তো আবার ধরা খাবো, তখন কিন্তু তারাও একটু নিজেদের গুছায় নেওয়ার জন্য চেষ্টা করবে। আর আজকে আন্তর্জাতিক বা জাতীয় যারাই আছে তারাও সেটা একটা সিগন্যাল পাবে যে না, নির্বাচিত সরকার তো চলে আসতেছে, এটাকে ঠেকানো যাবে না। তো ঠেকানো না যায়, ঠিক আছে আমরা দেখি, কিছুদিন ওয়েট করি। তো এটার জন্য সব কিছুর ঊর্ধ্বে হলো এখন নির্বাচনের বাতাস চালু করে দেন, যে নির্বাচনের শিডিউল আপনি অ্যানাউন্স করে দেন, তারপর হোল জাতি দেখেন নির্বাচনের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে এই প্রসঙ্গে একটু বলতে চাই যে সরকারের কিন্তু অনেক ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা এবং বিলম্বিত সিদ্ধান্ত আছে। যে সম্প্রতি আপনি দেখবেন যে গত 3টা নির্বাচনে যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন ডিসি পদধারী, তাদেরকে ওএসডি এবং কাউকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো 6 মাস সময়ের প্রয়োজন ছিল না। এখন বলা হচ্ছে যে যারা পুলিশের এসপি যারা ছিলেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই যে একটা সিদ্ধান্ত নিতে যে কালক্ষেপণ করা, এই সিদ্ধান্তটা তো আরও আগেও নেওয়া যেতে পারত। যার জন্য ফেসিবাদে বলা হয় যে ফেসিবাদের যারা প্রশাসনে এখনও রয়ে গেছে, আপনি যদি 15 দিন পর 20 দিন পর একটা করে সিদ্ধান্ত নেন, এটা তো জটিলতা আরও বাড়বে। এই সিদ্ধান্তগুলো তো আর একটু ত্বরিত হওয়া দরকার, দ্রুত হওয়া দরকার সিদ্ধান্তগুলো। তাহলে তো সরকারের কাজের ক্ষেত্রেই তো এক ধরনের মানে অস্থিরতা তৈরি হবে। বা অনেক সময় দেখা যায় একটা সিদ্ধান্ত নিল, কিছুক্ষণ পরে সেই সিদ্ধান্ত উল্টে গেল। যখন বিএটি এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ওই যে অটোরিকশা যারা চালায়, অটো চালায়, তারা একটা 50,000 টাকা ফাইন করার জন্য তারা যখন আন্দোলন করলো, বিকেলবেলা আর একটা প্রজ্ঞাপন জারি হয়ে গেল। আবার আমরা যদি দেখি এখন যে ওই ব্যাটারি চালিত রিক্সা, সেই রিক্সা চালকরাও কিন্তু আন্দোলন করলো, তাদের সেই রিক্সাও রাস্তায় রয়ে গেল। সুতরাং এই বিলম্বিত ঘটনাটা কিন্তু সরকারের মধ্যে চলছে। এখন এটি মনে হয় কিনা মিস্টার মুকুল, যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি এক ধরনের সকলকে খুশি করতে কি এটা ব্যাকা দেয় আছেন কিনা? না, ওনার কিন্তু আন্তরিকতা আছে। জি, উনি চান, উনি ওনার নিজের নামের ব্যাপারে উনি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, আমাদের দেশে একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি। ওনার আন্তরিকতা ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঠিক জিনিসগুলো ঠিকভাবে চলছে না। আবার উপদেষ্টাদের ভিতর দেখবেন যে এক একজন কিন্তু এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। কালকে রাতে নজিরবিহীনভাবে মধ্যরাতে একটা সংবাদ সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক আছে, তবে আরও ভালো করতে হবে। কিন্তু আইন উপদেষ্টা উনি রাজশাহীতে অন্য একটা কর্মসূচি গিয়েছিলেন, সেখানে উনি বলেছেন যে এটা আজকে যে সাবজেক্ট আমি বিষয় বলতে চাই না, তবু উনি বলছেন না আমরা সন্তুষ্ট না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবং নির্বাচনীয় কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য আছে। তো এই জন্য আমার মনে হয় যে তাদের বক্তব্যের ক্ষেত্রেও যে পরস্পর বিরোধিতা, সমন্বয়হীনতা, এটা কাজের ক্ষেত্রে আপনি দেখবেন যে হচ্ছে। যেমন এই সরকারের যে পরিবেশ বিষয়ক যিনি উপদেষ্টা, উনি কয়েকদিন পলিথিন তো জাতীয় পর্যায়ের বিবেচনায় কিন্তু আমাদের মেজর সমস্যা না, কিন্তু এই মুহূর্তে যেন সমস্যা না। এটা যারা নির্বাচিত সরকার আসবে তারা তাদের মতো করে করবে। অনেক সংস্কার আছে পরবর্তী সরকারের জন্য আপনাকে রেখে দিতে হবে। এই সরকারের জন্য যেটা অগ্রাধিকার ঠিক করতে হবে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন, যদিও বলা হয়েছে নির্বাচন ট্রেন যাত্রা শুরু করেছে, নির্বাচন কমিশন কিন্তু তাদের কিছু কিছু কাজ তারা করছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু জিনিসটা পরিষ্কার না। যে একটা বিতর্ক হচ্ছে যে স্থানীয় সরকার আগে, ডিম আগে না মুরগি আগে।
এখন এই বিতর্কে যদি আপনি চলে যান, এটা তো পরিষ্কার হওয়া দরকার, এবং নির্বাচন কমিশনও অপেক্ষা করছে যে সিগন্যালটা না, নির্বাচন কমিশন তো বলছে যে আমাকে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক আমরা কাজ হ্যাঁ, না, তারা বলেছে যে এই বিষয়ে আমরা বিতর্কে জড়াবো না, যে স্থানীয় সরকার আগে না জাতীয় নির্বাচন, এই বিষয়ে আমরা যাবো না, এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। উনি সঠিক বলেছেন। এখন এই বিষয়টা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। হ্যাঁ, যদিও উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন যে সম্ভবত অক্টোবর মাসের দিকে তফসিল ঘোষণা হবে এবং ডিসেম্বরে নির্বাচন বড় জোর জানুয়ারিতে হতে পারে। তো বলে সেটা কংক্রিটলি বলা উচিত। এক একজন এক এক উপদেষ্টা এক একভাবে বলছে, ভাষা হচ্ছে, এটা কিন্তু একেবারে রোড ম্যাপের কোনো, এটা নিয়ে কিন্তু আরেক ধরনের মানে এক ধরনের কনফিউশন তৈরি হয়। এগুলো বিষয়ে এই এখন সুনির্দিষ্টভাবে কিছু ঘোষণা আসা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবারও একটা শেষ বিরতি নিচ্ছি। সময় এখন ঐক্যের আলোচনায় আবারও আমাদের দুজন অতিথি, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল সালাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক খায়রুল আনার মুকুট, তারা দুজনে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা আবারও একটা শেষ মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। স্প্যানি মির্জাপুর সুবারতিতে ফিরে এসেছি। সময় এখন ঐক্যের বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম, রয়েছেন জনাব খায়রুল আনার মুকুল, সিনিয়র সাংবাদিক। আমি মিস্টার সালাম, এই একেবারে শেষ মুহূর্তের আলোচনা আপনার কাছ থেকে প্রত্যাশা করতে চাই, জানতে চাই, সেটি হচ্ছে যে আসলে এখন এই মুহূর্তে যেটি আপনারা বারবার বলার চেষ্টা করেন, আমরাও বলি সময় এখন ঐক্যে, সে ঐক্যের জন্য তো আসলে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মতবিরোধ তৈরি না হয়, রাজনীতিতে তর্ক থাকবে, বিতর্ক থাকবে, সেটি বিউটি অফ দ্য পলিটিক্স, সেটা থাকবে, সেটা থাকুক, সেটা নিয়ে কোনো রকম কোনো হয়তোবা আমরা মনে করি কোনো অসুবিধা নেই। তো আপনারা কি এই যে এখন যে পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে, অনৈক্য তৈরি হচ্ছে, যেটি আপনি বলছেন না এটা কোনো অসুবিধা নাই, পর্দার আড়াল থেকে কি আপনাদের ভিতরে ভিতরে কোনো আলাপ আলোচনা আছে কিনা, আপনার কাছে মনে হয় কিনা কোনো ব্রেকিং দেওয়া যায় কিনা? আমরা দুটি প্রধান দলের মধ্যে বলছি। না শোনে, এটা তো আলোচনা তো সবসময় হবে, আলোচনা সবসময় থাকে বা থাকতেই হবে। আর একটা হলো যে যদি আমরা দেশের ভালো চাই, দেশের মঙ্গল চাই, এইখানে ওই যেটা আমি একটু আগে বলে গেছি যে আমার কোনো হিডেন এজেন্ডার কারণে জাতিটাকে যদি আমি জিম্মি করে ক্ষতি করতে চাই, ওইটা কোনোভাবেই কাম্য না। এখন আমাকে পরিষ্কার ডিসাইড করতে হবে যে পরাজিত ফ্যাসিবাদকে আমি ফেরত আনতে চাই কিনা, এটা হলো একটা। যদি আমি না চাই তাহলে এটা আমরা একমত হই, তাহলে আমাকে কি করা দরকার? তাহলে আরেকটা হলো যে দেশের এখন যে সার্বিক যে অবস্থা, এই সরকারের ক্ষমতা বা এই সরকার মানে তার পারঙ্গমতা যতটুকু আছে, এটাকে আমরা কি আরও দীর্ঘায়িত করলে লাভ হবে নাকি শর্ট করে আনলে আমার লাভ হবে? এটাও আমাকে চিন্তা করতে হবে যে দীর্ঘায়িত করলে, যারা দীর্ঘায়িত করতে চান, এই দীর্ঘ সময় যদি পার করে তখন কি এই দেশের পরিবেশটা ভালো থাকবে? আইনের যে অর্থাৎ আইন বিভাগ, পুলিশ বিভাগ, তাদের যে অবস্থা সেটা কি ঠিক থাকবে, নাকি দেশটা একটা আনার্কির দিকে চলে যাবে? কারণ তখন যদি নির্বাচিত একটা সরকার না থাকে তখন এটার ফেস করা আরও মুশকিল হবে। তো সেই জায়গায় এটাকে আর না বাড়িয়ে, যেমন মনে করেন যে লোকাল নির্বাচন না জাতীয় নির্বাচন, আমরা তো দেখছি লোকাল নির্বাচন সাধারণত কারা চায়, যারা একটা নতুন দল করে, অর্থাৎ যেটা আমরা দেখছি যে এই সরকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের মধ্যে আমরা দেখছি যে পরাজিত ফ্যাসিবাদের পক্ষের যে শক্তিগুলো ছিল লোকাল গভর্নমেন্টে, তাদের প্রতিনিধিদেরকে নিয়ে তাদের আমরা মিটিং করতে দেখছি যে তাদেরকে আবার কিভাবে ফিরে আনা যায়। তো ওইটা ইটস এ ব্যাড সিগন্যাল। অর্থাৎ আমার এটাকে শক্ত করার জন্য আমি ওই পতিত সরকারের পক্ষের শক্তিকে আইনায় রিহ্যাবিলিটেট করব, তাহলে তো সেটা তো আর হবে না। এই জন্য সবচেয়ে বড় যেটা, যে আমরা এখন একমত হই যে একটা জাতির কাছে আমরা যাই। আমি এখন কি করতেছি না করতেছি, আমরা পিপুলের কাছে চলে যাই, তাদের কাছে তাদের ম্যান্ডেটটা নেই, তারা কি চায়, তো সেখানে গেলে তারাই তো ভোটটা দিয়ে দিবে যে আমি এটা চাচ্ছি, তাই না? কিন্তু সালাম, এই যে বিএনপির কিছু কিছু স্থানীয় পর্যায়ে ছোটখাটো অনেক বদনাম টুকটাক হচ্ছে, সেগুলিকে কিভাবে মোকাবেলা করা দরকার? সবকিছু যে বললাম পাবলিকের কাছে আমি ছেড়ে দেই। যদি জনগণ মনে করে যে না এই আওয়ামী লীগকে পচে গেছে, ঠিক হয়েছে, বিএনপিকে যদি পছন্দ না করে, জনগণ ডিসাইড করবে। আপনি ডিসাইড করেন না, যেটা হাসিনা ডিসাইড করতে যে নিজেই পচে গেছে, তাই না? আপনি ডিসাইড করবেন কেন? বা এই সরকার এটা ডিসাইড করতে যাবে কেন? এটা জনগণ ডিসাইড করবে। আর যে জনগণ যদি বিএনপিকে মনে করে যে হ্যাঁ, বিএনপির হাতে আমি যদি পরবর্তী রাষ্ট্র ক্ষমতাটা দেই তাহলে বিএনপি দেশ পরিচালনা করতে পারবে, তাহলে জনগণ বিএনপির পক্ষে রায় দিবে। আর যদি মনে করে যে না, বিএনপিকে দিবে না, এখানে তো জোর জবরদস্তির কোনো কিছু নাই।
জোর জবরদস্তি তো কিছু নাই, তাই কাজেই পিপুলস রায়টা নিতে আমি ভয় পাবো কেন, আর পিপুলসকে আমি অবিশ্বাস করব কেন? এটা এই কথাটা বলা মানেই আজকে পিপুলসকে অবিশ্বাস করা, অর্থাৎ ও ভুল করবে। আরে আমি কি সব জানি, অর্থাৎ সব যে শেখ হাসিনা যেরকম মনে করতো সে সব মন্ত্রণালয় সবই জানে, তাই না? এবং করতে যায় দেখা যায় সব কিছু ডুবাই দিছে, শেষ করে দিছে। তো এটার জন্য আমার জনগণ, এই দেশের জনগণ কখনো ভুল করে নাই। আমরা রাজনীতিবিদরা বা যারা ডিসাইডিং মনে করি আমরা অনেক সময় ভুল করছি, কিন্তু মানুষ কিন্তু ভুল করে নাই। মানুষ সঠিক সময় সঠিক রায়টাই দিছে। এই হাসিনাকে বিদায় করার সময়ও আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু জনগণ নাইমা আসছে বলে আজকে সেটা আমরা ভাগ নেওয়ার জন্য অনেকে চেষ্টা করতেছি। কিন্তু ইটস ট্রু যে যদি জনগণ নাইমা আসছে এবং তাদের পক্ষ থেকে অনেকেই শহীদ হয়েছে, এবং তারপর আরেকটা যে আমরা যতই ক্রেডিট নিতে চাই না কেন, আমরা তো দেখছি যে শেষ মুহূর্তে সেনাবাহিনী যারা ফিল্ডে ছিল তারা যদি সেই সময় জনগণের পক্ষ না নিয়ে ওই সরকারের পক্ষ নিত, সরকারের নির্দেশ যদি পালন করতো, তাহলে হয়তো আরও কয়েক হাজার লোক মারা যেত। তাহলে শেখ হাসিনা হয়তো এইভাবে বিদায় হইতো কিনা সেটাও সন্দেহের ব্যাপার আছে। কাজে এটা দাবি করা আমি কি কতটুকু করছি, কতটুকু আমার এখানে ক্রেডিট আছে, ওইটা এখানে এখন মানে আদায় করার বিষয় না। এখন আমি কি ওইটা আদায় করতে চাই যে আমি এটা করছি এজন্য আমারে আরও বেশি কিছু শেয়ার দিয়ে দাও? শেয়ারের কিছু নাই। আর জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো কিছু হয় না। আমরা তো আন্দোলন করছি, আন্দোলনের সময় প্রতিটা মুহূর্তে আমরা বলছি যে আন্দোলনটা শুধুমাত্র খালেদা জিয়া আর তারেক রহমানের আন্দোলন না, এই আন্দোলনটা দেশ রক্ষার জন্য আন্দোলন। এবং সেদিনই আন্দোলনটা সফল হবে যখন ছাত্র, শিক্ষক, শ্রমিক, কর্মচারী, সাংবাদিক, পেশাজীবী সকল মানুষ যখন রাজপথে নেমে আসবে। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই হাসিনা পালাবে। এই কথাটিকে আমরা বলি নাই? এই কথাটা যে আমরা বলছি, তো তাই হয়েছে। তো এইখানে তো ক্রেডিট ডিসক্রেডিটের কিছু নাই। এখন ক্রেডিটটা হবে তখনই যদি দেশটাকে আমরা সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারি। আর যদি না আনতে পারি, আবার যদি পরাজিত ফ্যাসিবাদ ফিরে আসে, তাহলে সবই গেল, আমছালা সবই যাবে। তো এটার জন্যই এখন সব কিছু বাদ দিয়ে জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে হবে। জাতীয় ঐক্যটাকে ধরে রাখতে পারলেই আবার দেশটাকে আমরা ডেমোক্রেসিতে নিয়ে আসতে পারবো। সেই সময় জনগণ যাকে ইচ্ছা তাকে দেখ, সে চালাবে। আবার যদি সে ভালো না করে, আবার যাতে যে ক্ষমতায় থাকবে সে যাতে ফ্যাসিস্ট হইতে না পারে, ওই ধরনের সিস্টেম আমরা অ্যাডপ্ট করতে হবে, যেটা অলরেডি 31 দফার মধ্যে আমরা দিছি যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। অলরেডি বিএনপি বলে দিছে এটা, তাই না? তো এইটা আর প্রতিটা জাতীয় নির্বাচন হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে। তাইলে তো একবারে বেশি জোর করে ক্ষমতায় থাকার আপনার সুযোগ নাই, দিনের ভোট রাত্রে করার কোনো সুযোগ নাই, আমি আর দামি নিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নাই। তাহলে আপনি আর কি চান? তা আমরা নিজেদের থেকেই তো এই কথাগুলো বলছি। আর আজকে এই সরকার নতুন করে কি আর এমন পরিবর্তন আনবে না এখন পর্যন্ত এটা আমাদেরকে দিতে পারে নাই? বেসিক এমন কি পরিবর্তন করতে পারবে? ওই 300 সিটের জায়গায় 400 সিট, ওইটা আমরা তো বলছি, মানে আপার হাউস লোয়ার হাউসের কথা আমরাও বলে দিছি, তাই না? তাই নাইটা কি? এই জন্য না আমরা বলবো যে এখন পরিষ্কার যে আমরা যেটা চাই যে আজকে একটা নির্বাচন হোক, নির্বাচনের মধ্যে দিয়ে দেশটা একটা স্থিতিশীলতার দিকে আসে। পলিটিক্যাল যদি আপনি স্থিতিশীলতা না আনতে পারেন, তাহলে জাতির স্থিতিশীলতা আসবে না। আর সেটার জন্য নির্বাচন ছাড়া আপনি পলিটিক্যাল স্থিতিশীলতা আনতেও পারবেন না। জি জি, মিস্টার আব্দুল সালাম আপনাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, মিস্টার আব্দুল সালাম বিএনপি চেয়ারপারসনের উপস্থিত, তার ব্যক্তিগত তার একটা ব্যস্ততা, তাকে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা সময়ে এখন ঐক্যের এই আলোচনায় আবার ফিরে আসবো। খায়রুল আনোয়ার মুকুল থাকবেন আমাদের সাথে। আমি মিস্টার মুকুল আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে গিয়ে যে সেনাবাহিনীর প্রসঙ্গে এখানে এসেছে, সেনাবাহিনীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে যেটি বলেছেন সেটি হচ্ছে যে যিনি বলেছেন যে সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু সে সময় আজকে যে যখন একটা ছাত্র জনতার ঐক্যের মধ্যে যখন একটা আন্দোলন চলছিল, তখন কিন্তু সকল বাহিনী কিন্তু সেখানে গুলি চালালো, র্যাব বলি, পুলিশ বলি, বিজেপি বলি, কিন্তু সেনাবাহিনী কিন্তু সেখান থেকে সরে আসলো। তারা বললো না, আমরা
ছাত্র জনতার বিরুদ্ধে আমরা যাব না। সুতরাং সেই জায়গায় কিন্তু একটা প্রশ্ন জাগে যে সেনাবাহিনীর ভূমিকা, দেশপ্রেমিক সেনাবাহিনী যদি সেই সময় এরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করতো, তাহলে কিন্তু আজকে আমরা ফ্যাসিস্ট যে বিদায়ের কথা বলছি সেই বিদায়টা কতখানি সম্ভব হতো, সেটি একটি প্রশ্ন। এবং এই যে সাবেক প্রধানমন্ত্রী সবসময় মনে করতো আমি রাষ্ট্র, আমি সব, আমিত্ব, আমার বাবার দেশ, আমি নিজেই, এই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ কি? প্রথমে সেনাবাহিনী প্রসঙ্গে বলি। সেনাবাহিনী সেই সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, না হলে কিন্তু আসলে সেই সময় স্বৈরাচারের পতনটা ওইভাবে হতো না, হয়তো বিলম্বিত হতো এবং অনেক রক্তপাত হতো। তো সেনাবাহিনী সেই সময় জনগণের যে সেন্টিমেন্ট এবং এই যে লোকক্ষয়, রক্তপাত হলো, তারা সেটা অনুভব করে তারা তখন সরকারি যে নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু তারা মান্য করেনি আর কি, যার জন্য এক পর্যায়ে যায় সরকারের পতন এবং সরকার প্রধানের দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন উনি। তারা একটা ভালো ভূমিকা তখন পালন করেছে। এবং আজকেও আপনি দেখবেন সেনাপ্রধান আজকেও একটা জায়গায় বক্তৃতা করেছেন, উনি সেখানে বলেছেন যে আমাদের নির্বাচন পর্যন্ত আমরা যেন ধৈর্যের সাথে কোনো বল প্রয়োগ করা যাবে না, কোনো বল প্রয়োগ করা যাবে না, ধৈর্যের সাথে যেন আমরা দায়িত্ব পালন করি। এবং বিভিন্ন সময় উনি কিন্তু কিছু বক্তব্যের মাধ্যমে যেভাবে হোক সরকারকে কিন্তু উনি সহযোগিতা করছেন, যে আমাদেরকে নির্বাচন এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদেরকে এই দায়িত্বটা পালন করে যেতে হবে। এবং সেনাবাহিনী কিন্তু এখন যে ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী মাঠে আছে এবং তারাও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। আর সরকার প্রধান সম্পর্কে যেটা বলছেন আপনি, সেটা হচ্ছে যে আসলে এক পর্যায়ে তো তাই হয়ে গেছিল আর কি। উনি নিজেকে রাষ্ট্র মনে করতেন, ওনার কথাবার্তায় সেভাবে চলে আসছে আমি, আমার পরিবার। উনি সর্বশেষ যেটা ওই যে 5ই ফেব্রুয়ারি যে বক্তব্য দিয়েছেন, সেখানে ওনার বক্তব্য দেখা গেছে উনি 72 বারের মতো উনি আমি শব্দটা ব্যবহার করেছেন, 26 বার ওনার পরিবারের কথা বলেছেন। তো এই প্রেস কনফারেন্সে যেটা না, প্রেস কনফারেন্সটা উনি এই যে 5 তারিখে সোশ্যাল মিডিয়া জি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ 5 তারিখে যে ঘোষণা দিয়ে ওনার যে বক্তব্য প্রচার করেছে, সেখানে কিন্তু এরকম ছিল আর কি। তো এক পর্যায়ে উনি সেভাবে চলে গেছেন এবং জনগণের ব্যাপারটা ওনার বিবেচনায় খুব কম ছিল, মানে ছিলই না বলা চলে। থাকলে তো আজকে দেশের এই পরিণতি হতো না আর কি। 3টা নির্বাচন আপনি কি করে ভাবতে পারেন যে একটা 3টা নির্বাচন উনি ভোটারবিহীনভাবে নির্বাচন করলেন? দেশের থেকে এবার অর্থ চলে গেছে, উনি কি এটা জানতেন না? সবই জানতেন উনি, কিন্তু উনি ক্ষমতায় টিকে থাকার জন্য এই বাহিনীগুলোকে বিভিন্ন ব্যবহার করেছেন। পুলিশ বলেন, সিভিল প্রশাসন বলেন, সব কিছুকে উনি ব্যবহার করেছেন যে আমার ক্ষমতায় টিকে থাকতে হবে। এবং সেভাবে উনি একটা মানে বলয় তৈরি করে ফেলেছিলেন, এবং দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্ত, মানে কি ধ্বংসই হয়ে গেছে বলা চলে। আপনি দেখেন এখন যে ব্যাংকগুলা যে টাকা দিতে পারছে না, আপনার ক্ষুদ্র যারা আমানতকারী এফডিআর আছে, রেখেছে, টাকা উঠাতে যাচ্ছে 10,000 টাকা, 15,000, 20,000 টাকা। প্রথম থেকে দেখেছেন যে বারবার সংবাদপত্রে কিন্তু নিউজ হয়েছে। এই সরকারের ইয়ে ছিল যে আমরা কোনো টাকা ছাপবো না, কিন্তু তারা কিন্তু পরে 20,000 কোটি টাকা ছেপে তারা সে ব্যাংকগুলোকে তারা দিয়েছে। কিন্তু এখন আবার কিন্তু ক্রাইসিস দেখা দিয়েছে। তো অর্থনৈতিক অবস্থাটা এমনভাবে নিয়ে গিয়েছিলেন। এবং সব ক্ষেত্রে আপনি দেখেন, এখন যে আপনি বলছেন আমরা বলছি সরকারের সমালোচনা করছি, কিন্তু পাশাপাশি এটাও তো বলতে হবে যে 15 বছরের যে অবস্থাটা তৈরি করা হয়েছে, সেটা তো আসলে 4-5 মাসের ভিতরে সম্ভব না সেই অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এটা খুব দুরূহ কাজ আর কি, কারণ তাদের সেই কাঠামোটা কিন্তু এখনও রয়ে গেছে। প্রশাসনে বলেন, আপনার পুলিশে বলেন, সর্বত্র কিছু রয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে বলেন, সব ক্ষেত্রে কিন্তু সেটা রয়ে গেছে। তো সেটা থেকে বেরিয়ে আসতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটা ভালো নির্বাচনের দিকে যেতে হবে এবং আইন শৃঙ্খলায় পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং ভালো নির্বাচনের দিকে যেতে হবে, যাতে নির্বাচনটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, ওই নির্বাচন নিয়ে যাতে কোনো বিতর্ক না হতে পারে। এবং এইটার দিকে যদি আমরা ধাবিত হই নির্বাচনের দিকে, এবং আইন শৃঙ্খলাটা যদি ভালোভাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আমাদের আলোচনার সময় এখন ঐক্যের এই বিষয় নিয়ে। আমি সবশেষে জনাব খায়রুল আনাম মুকুল, সাংবাদিকতায় তিনি অনেক জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তিনি নিজে এই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ছিলেন। যে কথাটি বললেন যে সেনা প্রধান এবং সেনাবাহিনীর যে কৃতিত্বের কথা বলেন, আমাদের এই যে জুলাই বিপ্লব যেটা, সেই বিপ্লবে কিন্তু আমরা বড় একটা অংশীদার মনে করি এই কৃতিত্বের। আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী, সমস্ত বাহিনী যখন ছাত্র জনতার উপরে গুলি চালালো, ঠিক সেই মুহূর্তে যখন সেনাবাহিনীর উপর এই ধরনের একটা বল প্রয়োগের চাপ তৈরি হওয়ার সৃষ্টি হচ্ছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী সেই চাপ বা বল প্রয়োগ জনগণের উপর, ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেনি। সুতরাং আজকে সেনাবাহিনীর প্রধান কিন্তু তার একটা বক্তব্য বলেছেন
যে কোনোভাবেই আমরা আমাদের বল প্রয়োগ করব না, আমরা যতখানি সম্ভব ধৈর্যের সাথে মোকাবেলা করে আমরা রাষ্ট্রকে, সরকারকে, রাজনৈতিক দলকে সহযোগিতা করব। এটাই তো আমাদের একটা দেশপ্রেমী সেনাবাহিনীর সবচেয়ে বড় উল্লেখযোগ্য প্রমাণ আজকে সেনাপ্রধানের সে বক্তব্যের মধ্যে দিয়ে। সে কারণে আমরা মনে করি আজকে কোনো অনৈক্যের সুর আমরা দেখতে চাই না। আমরা চাই আমাদের এখন সময় হচ্ছে ঐক্যের। আমরা ফ্যাসিবাদকে যে বিদায় করার যে আমরা শক্তি অর্জন করেছি, সেই শক্তির মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে, অধিক গণতন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে, সে প্রত্যাশা করে জনাব খানোয়ার মুকুল আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।